তার মধ্যে সবথেকে বেশি আমাকে যেটা অ্যাফেক্ট করেছিল সেটা হচ্ছে সুশান্ত সিং রাজপুতের ডেথ। সেখান থেকে সেই জায়গা থেকেই আমি ওই ছবিটা এঁকেছিলাম, যেটা ফেসবুকে দিয়েছিলাম, ইনস্টাতেও দিয়েছিলাম। মানুষ এত পছন্দ করেছিলেন। অক্ষয় কুমারের সাথে মিট হয়েছিল। লোকটাও দুর্দান্ত মানুষ। তুমি আমার বাড়ি গেলে এই ছবিটা আমার বাড়িতে দেখতে পাবে। এবং তার পরের নোটিফিকেশনটায় যে পঙ্কজ ত্রিপাঠী ফলোড ইউ। হ্যাঁ, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির চঞ্চল চৌধুরী। তুমি ভাবো, আমি না মাঝে মধ্যে এই যে যাদবপুরের রিসেন্ট ঘটনাটা, মানে সে কি মারা যাওয়ার জন্য কলেজে ভর্তি হয়েছিল? 5টা মানুষ তো ভালোবাসছেন। হ্যাঁ, যেখানে কমেন্ট পাচ্ছি আমি যে অফিস থেকে ফিরে এসে তোমার ভিডিওগুলো আমার অক্সিজেন। তো এবার সবাইকে উনি জিজ্ঞেস করলেন কোন মিডিয়াম, ইংলিশ মিডিয়াম। যখন আমার ক্ষেত্রে এলো বাংলা মিডিয়াম, আমাকে বললেন তুমি বসে যাও, বাকি 5জনকে নিয়ে চলে গেলেন। নমস্কার। বৈঠকখানার নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আশা করি আপনারা বৈঠকখানার সব পর্বগুলো দেখছেন, আপনাদের চেনা পরিচিত লোকজনের মধ্যে এগুলো শেয়ার করছেন। আসলে আমাদের জীবনটা অনেকটা ছবির মতো, বা আমাদের পৃথিবীটাকে আমরা যতদূর দেখি পুরোটাই অনেকটা ছবির মতো। তো এটা বলার কারণ হচ্ছে গিয়ে, আজকের আড্ডায় যিনি অতিথি তিনি একজন চিত্রশিল্পী, একটু ফেমাস ওয়াটার কালার পেন্টার, আর্টিস্ট আপনি বলতে পারেন। কারণ আমি যখন পরিচয়টা দেবো, যখন তার কাজ সম্বন্ধে আপনাদের কথা বলবো, আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ভাইরাল কাজ দেখে থাকবেন। তো আমরা তার সঙ্গে একটু কথা বলবো, তার লাইফ সম্বন্ধে জানার চেষ্টা করব, এবং আমরা জানতে চাইব যে তিনি কিভাবে কিভাবে তার এই জার্নিটা, এই এই ছোটো একটা পরিধি থেকে, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বেরিয়ে এসে তিনি কিভাবে এই জার্নিটাকে সাকসেসফুলি বেরিয়ে যাচ্ছেন বা করে যাচ্ছেন। তাহলে চলুন আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই আমাদের অতিথি শীতম বাবুর সাথে। নমস্কার। 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 আমাকে এখানে ডাকার জন্যে আন্তরিক ধন্যবাদ। আরে না, আপনি ডিজার্ভ করেন এই জায়গায় আসার জন্য। তুমি বলছি হ্যাঁ, নিশ্চয়ই। তুমি তুমি ওটা অনেক কমফোর্টেবল হবে আমার জন্য। সেই। তো বলো, আমাদের এই ইন্টারভিউতে এসে কেমন লাগছে? ইন্টারভিউতে না, আমাদের আড্ডাতে কেমন লাগছে? আড্ডা বলতে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ কেন? আহ, প্রথম প্রথম নয়, ওই প্রথম শেষ ইন্টারভিউ বলা যায় 2015-তে আমি দিয়েছিলাম। সেটা চাকরির জন্যে। আচ্ছা, হ্যাঁ, মানে তারপরে এসে এরকম একটা প্ল্যাটফর্মে ইন্টারভিউ দেওয়া বহু বছর পর। তো এটা দেখা যাক এক এক্সপিরিয়েন্সটা দশক কেমন হয়। না, আমাদের হ্যাঁ, যে ইন্টারভিউ ঠিক নয়, আমাদের ব্যাপারটা আমরা না আড্ডা দিই। আড্ডা। ইন্টারভিউতে হ্যাঁ, বলবো না, ইন্টারভিউটা লোকে বলে, এটা ঠিক ঠিক ঠিক। আমাদের থিওরিটিক্যাল টার্মে ইন্টারভিউ বলা উচিত। কারেক্ট আমাদের কাছে এটা আড্ডা, বৈঠকখানার আড্ডা। কারেক্ট। তো এটা এটা বলে তুমি খানিকটা আমার তুমি ভাবো এটা বোঝটাকে বৈঠকখানা, কমালে। তোমার বাড়ি যেরকম হ্যাঁ, বৈঠকখানা ছিল আড্ডা মারা, সেরকম ভাবে ভাবো। শুধু মুখের ভাষাটা কন্ট্রোলে রেখো, কারণ দর্শকরা অসুবিধা করবে নাহলে। না, বাকি ওটা তো আমরা থাকবেই সবাই ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আসা, ডেফিনেটলি। তো একটু নিশ্চয়ই নিশ্চয়ই। একটু অসুবিধা হয়ে যেতে পারে। না, ব্যাস, আমার বাকি আর কিছু না। সত্যি কথা বলতে না, আমি ওটা সেপারেট করে নিতে পারি। মানে যখন যেই মুডটা, তখন সেই মুডটাকে অন করে একদম নিতে পারি, একদম অফ করে নিতে পারি। একদম। তো ফলে তো সেটা তুমি নিয়ে চিল থাকো, কোনো চাপ নেই। হ্যাঁ, আর দর্শকরা নিশ্চয়ই খুব অসুবিধা নেই। নিশ্চয়ই নিশ্চয়ই। তো আহ, আমরা শুরু করব তোমার হুম। তুমি বোধহয় ট্রাভেল ব্লগিং করছো, রাইট? ট্রাভেল, হ্যাঁ, ট্রাভেল এটা সম্বন্ধে ব্লগিং একটু আমার। বলো। ব্লগিং বলতে অ্যাকচুয়ালি আমার তোমারটা একটু যেটা ডিফারেন্ট বাকিদের থেকে, এবার তুমি নিজে এক্সপ্লোর করতে তাহলে ভালো হয়। সেটা দুরকম বিষয় আছে। সেটা প্রথমে ক্লিয়ার করে দেওয়া ভালো যে ট্রাভেল ব্লগিং, যেহেতু আমি একজন ওয়াটার কালার আর্টিস্ট এবং সেই সূত্রে আমাকে বহু জায়গায় যেতে হয় মাঝে মধ্যেই। তো আমার হঠাৎ করেই একদিন মনে হয়েছিল, মানে এটা আমি বলছি 2020 সালের কথা। হ্যাঁ, কোভিডের আগে না কোভিডের পরে? আগে। আচ্ছা। হ্যাঁ, কোভিডের আগে আমরা আমরা 3 বন্ধু মানালি যাচ্ছিলাম। তো সেই সময় আমার হঠাৎ করে মনে হয় যে কারণ সেই সময় মুম্বাইকার নিখিল থেকে শুরু করে অনেকেই ব্লগিংটায় এসে গেছিলেন। আমার মনে হয়েছিল যে বোধহয় এরকম করা যেতে পারে, খুব একটা মন্দ হচ্ছে না এরকম করলে, মানে মন্দ হবে না। তো সেইভাবেই তখন একটা ক্যামেরা নিয়ে আমিও বেরিয়ে পড়ি। বাট যখন অ্যাকচুয়ালি ব্লগিং ফিল্ডে নামলাম সেই সময়টায়, যখন মানালি যাচ্ছিলাম, তখন দেখলাম যে এটা খুব একটা সহজ জিনিস নয়। ক্যামেরার সামনে অনর্গল ওইভাবে কথা বলে যাওয়া,
এটা আমার দ্বারা হবে না। তো ওই এয়ারপোর্ট থেকে নামার পরেই ক্যামেরাটা যা ব্যাগে ঢুকলো, ওটা তারপরে আর বেরোয়নি। যা। এটা 2020-র কথা বললাম। তো কাট টু 2023। আমি জানি না, আবার একটু কনফিডেন্স কোথাও থেকে পেলাম। সেটা ওইভাবে তো নয় যে আমরা তো কনফিডেন্স বিভিন্ন জায়গা থেকে পেয়ে থাকি। ইনফ্লুয়েন্স যেটাকে বলা হয়, কেউ কেউ ইনফ্লুয়েন্স করতে থাকেন আমাদের প্রত্যেক দিন। তো সেখান থেকে আমার 2023-এর অগাস্টে এসে মনে হলো, আমি ঘাটশিলা যাচ্ছিলাম, একটা পেন্টিং রিলেটেড একটা ইভেন্ট ছিল ওখানে। আমার হঠাৎ করে মনে হলো যে আহ, চলো একটু ট্রাই করা যাক, আবার মানে আবার নতুন করে শুরু করা যাক। তো আবার সেই মতো একটা ক্যামেরা কিনলাম। তো ক্যামেরা কিনে শুরু করলাম। মানে প্রথম থেকে, মানে প্রথমে যেটা হয়েছিল 2020-তে, ওই পার্টটাকে পুরো ভুলে গেলাম, তারপরে আবার নতুন করে শুরু করলাম। তো শ্যুট শ্যুট তো নিজের হাতেই থাকে ক্যামেরা, বাকি পুরোটাই তো পরে এডিটে করতে হয়, যা করা ভয়েস ওভার থেকে শুরু করে। তো একটা এপিসোড যখন হলো, তখন কনফিডেন্সটা যেখানে আমার 10 ছিল সেখান থেকে 50 হয়ে গেল। তো তারপরে মনে হলো আচ্ছা, এটা করা যায়, করা যেতে পারে। তো এটা তারপরে ইউটিউবে দিতে থাকলাম আমি। তো আর ইউটিউব, এটা সবাই জানে যে খুব ফাস্ট গ্রোয়িং মিডিয়াম নয়, মানে ওখানে কিন্তু পেশেন্স রাখতে হবে। হুম হুম। যথেষ্ট পেশেন্সের একটা আমরা সবাই জানি, বিষয় থাকে ইউটিউবেই ওখানে। আমরা এখন বকবক করছি ঠিক, এই দর্শকদের সবকিছু। ঠিক, কারেক্ট। তো এটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে যার পেশেন্স থাকবে আমি মনে করি সে গ্রো করতে পারবে। আজ থেকে 6 বছর আগে যারা পেশেন্স দেখিয়েছিল বা দেখিয়েছিলেন, আজকে তারা কিন্তু একটা খুব ভালো জায়গায় আছেন। হ্যাঁ, শুধু ইউটিউবের ক্ষেত্রে নয়, জীবনের জীবনের প্রত্যেকটা সব ক্ষেত্রেই, ক্ষেত্রেই তাই। হ্যাঁ, দেখতে গেলে আর কি। তো সেখান থেকে আমার যেটা একটা ধারণা তৈরি হলো যে না, এটা নিয়ে করা যেতে পারে কিছু, ট্রাভেল ব্লগিং নিয়ে। তো সেটা কন্টিনিউ করতে থাকলাম। তারপরে খুব রিসেন্টলি, মানে এই জানুয়ারি মাসে, আম, আমি ছোট ছোট, মানে যেই ভ্লগগুলো আমি বড় করে ইউটিউবের জন্য করতাম, ওইগুলোকেই জাস্ট ছোট ছোট করে কেটে কিছু শর্টস বানানো শুরু করলাম। এবার সেইগুলো ফেসবুকে দিতে থাকলাম। সেগুলোকে একটু অন্য আঙ্গিকে বলা যায়, মানে মানুষজন যেভাবে একটা নর্মাল জিনিসকে দেখে থাকেন, সেটা না করে একটু অন্য আঙ্গিকে একটা অন্যরকম স্টোরি টেলিং, সেটার মাধ্যমে আমি ওটাকে দিতে থাকলাম। তো আমি যখন ওই ধরনের ভিডিও, একটা ওটা কমেডি সেন্সেই, এটা আশা করছি অনেকেই দেখেছে। তো সেটা না, মানে ওটা খুবই, কি বলবো, মানে খুবই ক্যাজুয়ালি হয়েছে। মানে এরকম নয় যে খুব সিরিয়াসলি আমি ওই রকম করবো বা এরকম ভেবে বসেছি যে আজকে এরকমই কিছু একটা নামাবো। ওরকম কিছু হয়নি, ক্যাজুয়ালি যে মজার চলো, ছলে, মজার মজার ছলে, ছলে হ্যাঁ। করে দেখি হ্যাঁ। কেমন হয়। তো অদ্ভুতভাবে প্রথম ভিডিওতেই আমার ফেসবুকে ভিউ এসে যায় 2.2 মিলিয়ন, বাহ! প্রথম ভিডিওতে? প্রথম ভিডিওতে। ওয়াও! তো একটা, কি হয় না, মানে মানুষজন এতগুলো, শুধু তো ভিউজ নয়, কমেন্টস, তার রিয়াকশন কীরকম আসছে, সেগুলো থেকে না একটা অদ্ভুত মোটিভেশন পেলাম। এটা কিন্তু হয়, মানে সোশ্যাল মিডিয়াতে আমাদের সবারই হয়, মানে আমরা যতই বলি না কেন যে না ওটা আমার কাছে ম্যাটার করে না, এরকম মানুষজন বলে না টাকাটা কিছু নয়, টাকা একদম। টাকাটা কিছু নয়। প্রচুর টাকা আছে তাদের পকেটে। হ্যাঁ, তাদের পকেটে পকেট, প্রচুর টাকা আছে। হ্যাঁ, পকেট ভর্তি না থাকলে এই হ্যাঁ, কথাটা হ্যাঁ। মানায় না মুখে, ঠিক সেই রকমই। অনেকেই বলেন যে সোশ্যাল মিডিয়ার ওই লাইকস, কমেন্টস এগুলো আমার কাছে ম্যাটার করে না। বাট আমার কাছে এগুলো ম্যাটার করে, ভীষণভাবে ম্যাটার করে। আহ, কিভাবে ম্যাটার করে সেটা যদি বলি আমি, যে আমি আমার কাজের মাধ্যমে পৃথিবীর, আমি আজকে আছি কলকাতায়, আমি কলকাতা থেকে আমি পৌঁছে যাচ্ছি মালদা, আমি পৌঁছে যাচ্ছি জলপাইগুড়ি, আমি পৌঁছে যাচ্ছি মুর্শিদাবাদ, আবার সেই আমি পৌঁছে যাচ্ছি ইউএসএ, লন্ডন। তো এই যে এতগুলো জায়গায় আমি পৌঁছে যাচ্ছি, এতগুলো মানুষ আমাকে দেখছেন, আমি এত বড় এক্সপোজার পাচ্ছি, তো তারা যে কমেন্টটা করছেন আমাকে, তারা যে রিমার্কটা আমাকে দিচ্ছেন, সেটা আমার কাছে ম্যাটার করে। আমার কন্টেন্ট, তারা, মানে আমার কন্টেন্টটা তাদের দেখার ডিজার্ভ করে, সেইটা আমি ভাবছি। যে আমার কন্টেন্টটা, মানে সবাই তো সব কন্টেন্ট দেখেন না,
আমার কন্টেন্টটা কেউ দেখছেন মানে মানে সেটাকে তারা ডিজার্ভিং মনে করছেন, সেটার কমেন্ট বা রিয়াকশনটাকে আমি সেইভাবে ভ্যালু দিই। সেখানে যদি 95, মানে আমি যদি আউট অফ 100 বলি, তাহলে 95 যদি পজিটিভ কমেন্ট আসে, 5টা নেগেটিভ কমেন্ট আসছে, হ্যাঁ, আসবেই, আসাটা খুবই স্বাভাবিক। ওই নেগেটিভ কমেন্টগুলোকে যদি আমি সরিয়ে দিই, আমি অ্যাকচুয়ালি সরাই না, আমি কি করি, আমি যখন নেগেটিভ কমেন্ট আসে আমি ওটাকে পার্সোনালি নিই না, আমি দেখি যে ওইটার মধ্যে কোনো পজিটিভিটি আছে কি না। যে হতেই পারে তো যে আমি কাউকে, মানে কেউ আমাকে দুটো খারাপ কথা বললো, মানে আমার লাগছে খারাপ সেটা, বাট এটা হতেই পারে তার মধ্যে কিছু পজিটিভিটি আছে, মানে আমি হয়তো সেটাকে অ্যাবজর্ব করতে পারছি না। ক্রিটিসিজমের মতো হতে পারে যেটা আমার কাজে লাগতে পারে। কিসে আমি বললাম কিছু সমালোচনা থাকতে পারে যেটা কাজে লাগতে পারে আমার। ডেফিনেটলি আমি সেটা দেখে নিই যে সেই সমালোচনাটা, ক্রিটিসিজমটা, ওটা কনস্ট্রাকটিভ নাকি ওটা জাস্ট একটা এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আহ, একটা বসে হেট্রেড, আছি হ্যাঁ, হেট্রেড আর কিছুই না। সমালোচনার পার্থক্য থাকে। হেড স্পিচ বোঝা যায়, হেড স্পিচ বোঝা যায়, আর কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যেটা, সেটাও বোঝা যায়, মানে একদম, দুটোকে স্প্লিট করা যায়। একদম, একদম। ক্রিটিসিজম আলাদা জিনিস, হেড স্পিচ পুরো আলাদা জিনিস, সেটা আমরা সবাই বুঝি। সবাই না বুঝলেও আমরা যারা মোটামুটি এতদিন একটা সোশ্যাল মিডিয়াতে থেকেছি, আমরা সেটা বুঝে যাই যে কে কোন সেন্সে কথাটা বলার চেষ্টা করছেন। সেখান থেকে আমি দেখে নিই যে ওটা অ্যাকচুয়ালি হেড স্পিচ নাকি ওটার মধ্যে কোনো এমন কোনো বিষয় লুকিয়ে আছে যেটা আমাকে কাজটা আরও ইমপ্রুভ করতে সাহায্য করবে, হেল্প করবে। যদি দেখি ওর মধ্যে কিছু রয়েছে, কোনো প্লাস রয়েছে, আমি সেটাকে নিই। আমার মনে হয় এটা সবারই নেওয়া উচিত। একদম আমার সেম মত। ঠিক আছে, হতেই পারে, মানে আমি একটা জিনিস করছি, দ্যাট ডাজেন্ট মিন সেটা সবার ভালো লাগবে। এটা পৃথিবীতে কোনোদিনও হয়নি, হবেও না। হ্যাঁ, এর মধ্যে আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে হেড কমেন্ট করতে পয়সা লাগে না। সত্য হ্যাঁ, কথা। যে কেউ করতে পারে, এনিওয়ান। বাট এখানে আমার যেটা মনে হয়, আহ, আমি তো এরকমও দেখেছি, মানে প্রচুর ওখানে বিজ্ঞ বিজ্ঞ মানুষ আছেন যাদের লেখাটা দেখলেই বোঝা যাচ্ছে যে ওরা হয় না, একটা ভীষণ স্ট্রেসড একটা লাইফ, ফ্রাস্ট্রেটেড একটা লাইফ, আউট অফ দ্যাট কেউ যদি কমেন্ট করে ওখানে, সেটা বোঝা যায়, সেটাও বোঝা যায়। তো সেটা যখন আমি বুঝতে পারি, তখন তখনই মনে হয় যে তার মানে হয়তো কিছু করছি, ছোট্ট কিছু হলেও করছি, যেটা 5টা মানুষের ভালো লাগছে, বাট হয়তো একটা মানুষের, তারও হয়তো ভালো লাগতে পারতো। সে সহ্য করতে পারছে না। ঠিক আছে, ফলে এটা আমার কাছে হেড স্পিচ, আমার কাছে সত্যি কথা বলছি, আমার কাছে এখন কি বলবো, আগে যদি এটা আমার কাছে 100% ম্যাটার করতো, আমার কাছে হয়তো এখন 98%, মানে 2% হয়তো ম্যাটার করে কিছু জায়গায়, যেমন কিছু খুব পার্সোনাল অ্যাটাক চলে আসে। ঠিক আছে, এবং যেগুলো অনেক সময় মনে হয় যে যিনি করছেন এটা, আহ, তিনি কি ওটা নিতে পারতেন? পয়েন্ট। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আহ, এখনো না কিছু জায়গায় আমরা কারো ভালো দেখলে সেটাকে আমরা ঠিক অ্যাকসেপ্ট করতে পারি না, যে না, এটা তো সোসাইটি, ফলে এটা নিয়ে আমি কমপ্লেন্টও করছি না, বাট এইভাবেই চলবে আগামী দিনে, এইভাবে মানে আগামী দিনেও এইভাবেই চলবে। তো এটা নিয়ে আমি কোনো কমপ্লেন করছি না, জাস্ট একটা আহ, যেহেতু আমরা আড্ডা মারছি, সেই অবশ্যই, কারণেই অবশ্যই, অবশ্যই, অবশ্যই। সেটা তোমার সামনে এক্সপ্রেস হ্যাঁ, করা, আর একদম। কিছুই না। তো তোমার ব্লগিং নিয়ে বা তোমার এই প্যাটার্নটা নিয়ে মাঝে কিছু বিতর্ক হয়েছিল বোধহয়, আমি নাম নেব না। তো কারোর সঙ্গে সিমিলারিটি বা কিছু, তো এটা নিয়ে তোমার কি মতামত, যে এই যে তুমি কারোর থেকে কপি করছো এরকম লোকজন বলে, আলটিমেটলি তোমার আইডিয়া এবং তুমি সেটা খাটছো, তো কি মনে হয় এটা নিয়ে, কি কি বক্তব্য তোমার? এখানে প্রথমে একটা কথা বলি, যারা কপি লেখেন, কপি বিষয়টা কি সেটা তারা কি সত্যি জানেন যে কপি বিষয়টা কি? আজকে তুমি আমার সাথে এইভাবে আড্ডা মারছো, ঠিক আছে, আমরা একটা প্ল্যাটফর্মে আছি, ঠিক আছে, আমাদের সেটআপস রয়েছে, আড্ডা মারছো, তার মানে কি তুমি অমুকের কপি করে এখানে পডকাস্ট করছো? না। এটা তো একটা প্যাটার্ন, হ্যাঁ, এটা একটা প্যাটার্ন, এই প্যাটার্নের মাধ্যমে তুমি মানুষের কাছে পৌঁছতে পারছো। সেটা কপি কোনটা, মানে
হয়তো আমি একটা আমার ইয়েতেই বলছি, ধরো কোনো একজন কমেডিয়ান একটা প্যাটার্নে উনি ব্লগিং করছেন, এবার আমি সেই প্যাটার্নটাকেই ফলো করে আমার নিজের স্ক্রিপ্ট, আমার নিজের ভিডিও, আমার নিজের অ্যাক্ট, আমার নিজের স্টোরি, আমার নিজের এডিট, তোমারই তো খাটনি সব। সবই তো আমার। কপিটা কোনটা? যে প্যাটার্নটা ফলো করছি ওটাই কপি। লোকে ছোট করার চেষ্টা করে আর কি। যদি তাই কপি হয় তাহলে আমি মানে আই এম ওকে উইথ ইট। যদি কপি হয় তাহলে ঠিক আছে, মানে 5টা মানুষ তো ভালোবাসছেন। হ্যাঁ, যেখানে কমেন্ট পাচ্ছি আমি যে অফিস থেকে ফিরে এসে তোমার ভিডিওগুলো আমার অক্সিজেন। বিশাল বড় কমেন্ট এটা। ঠিক আছে, এটা একটা মানুষ যখন লিখছেন ওখানে, এটা মন থেকে লিখছেন। হ্যাঁ, তো তো এটাকে তো আমি ভ্যালু না দিয়ে থাকতে পারবো না, এটাকে ভ্যালু দিতেই হবে আমাকে। যে ওই মানুষটা আমাকে এত বড় কমেন্ট করেছেন, আমি তো এরকম আরও কমেন্টস আছে, মানে আমি তো জাস্ট একটা এখন রিকল করতে পারছি। ও, সেটাকে আমি ভ্যালু দেবো না? অবশ্যই দেওয়া উচিত। আমি ওটাকে ভ্যালু দেবো নাকি কেউ একজন একটা হেড স্পিচ করছেন সেটাকে ভ্যালু দেবো? খুব স্বাভাবিক, যেটা পজিটিভ যেটা আসছে সেটাকেই ভ্যালু দেবো, সেভাবেই এগোবো আমি। না, এই এই জিনিসটা এভাবেই দেখাটা উচিত। আর প্যাটার্ন তো ধরো না, সবাই কেউ না কেউ প্যাটার্ন ফলো করছে টেকনিক্যালি। এত জনার এসে গেছে হ্যাঁ, সব কিছু। তুমি যে কোনো কিছু নিয়ে কাজ করতে যাও আজকে, যারা ওখানে বসে লেখার, তারা লিখবেই যে এটা তুমি এখান থেকে নিয়েছো। হুম, সিনেমার ক্ষেত্রে হয় না? হ্যাঁ, সিনেমাটা তো একটা প্যাটার্নের মতো কাইন্ড অফ। মিউজিকের ক্ষেত্রে হয় না? আমি নাম নেব না, কত মিউজিক ডিরেক্টরের আমরা যখন ছোটবেলায় গান শুনতাম বা আমরা যখন কোনো সিনেমা দেখতাম, আমরা জানতাম যে ওটার থেকে ইন্সপায়ার্ড। এটা এতদিন জানতে পারছি, এতদিনে জানতে পারছি। কিন্তু গানগুলো আমাদের সবার প্রিয়। সবাই করেছেন কিছু না কিছু। ঠিক আছে, মানে কথায় তো শোনা যায়, আমি জানি না আমি এটা কতটা সত্যি, বা আমি লিটারেচার নিয়ে আমার চর্চা খুব একটা বিরাট কিছু তা জানি না। আমি শুনেছিলাম যে আহ, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর উনিও নাকি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কিছু একটা, কোনো একটা, জানি না, থিঙ্কিং বা কিছু লেখালেখি কিছু একটা নিয়ে কপি করে কিছু লিখেছিলেন। তো এটা শুনেছি আমি, কিন্তু এটা সম্পর্কে আমি একদম বলছি না যে এটা ঠিক বা কিছু। তো সেটা যদি হয়ে থাকে, তবে এরকম অনেক কিছু হয়েছে, যেরকম একটা আমাদের ফিল্ডে একটা কথা আছে যে গুড আর্টিস্টস কপি, গ্রেট আর্টিস্ট স্টিল। ঠিক আছে, সম্ভবত পাবলো পিকাসোর, এটা পাবলো পিকাসো, শিওর না, এটা শুনেছি লাগে, শুনেছি মনে পাবলো হচ্ছে। পিকাসোর এটা কথা। হুম। তো আমি এক্স্যাক্টলি মানে মনে করতে পারছি না, মানে আমাদের ফিল্ডে এই কথাটা খুব মানে চালু আছে আর কি, যেহেতু আমি পেন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আসি। তো সেটাই, মানে তুমি এত জনার বেরিয়ে গেছে, তুমি যে কোনো কিছু নিয়ে কাজ করো আজকে বলবেই মানুষজন, হ্যাঁ, মানে একটা সেটা নিয়ে জিনিস আমি। আমি মানি। হুম। উম, না, আমি যখন পরিচালক হিসেবে কাজ করতে যাচ্ছি, কোনো সিনেমা বানাচ্ছি বা ওয়েব সিরিজ হোয়াট এভার, আমি যাই যাই বানাতে যাই বা লিখি, আমার এটা মনে হয় আমার যদি ব্যক্তিগত একটা জিনিস আমি অ্যাচিভ করতে চাই, তার মধ্যে একটা হচ্ছে আমি কি কোনোদিনও কি 100% অথেন্টিক একটা কাজ, মানে অথেন্টিক 100% পিওর কাজ বানাতে হবে, যেটা আগে পৃথিবী দেখেইনি, একটা কোনোদিনও সিনও হয় আগে হয়নি, মানে একটা সিন এর মতো করে হয়নি। হয়নি। এটা করা কিন্তু খুবই কঠিন। মানে হয়তো আমার সাবকনসিয়াস মাইন্ডে নেই বা আমি দেখিনি, আমি সিনটা এরকম ইতিহাসে হয়েছে আমি জানি না। জানোই না। হয়তো সে এরকমই একটা সিন আজ থেকে 30 বছর আগে স্পেনে কেউ বানিয়েছে। হুম। হতেই এবার পারে। সে যদি দেখে থাকে, সে ভাববে সাবির হয়তো কপি করেছে এখান থেকে, হতেই কিন্তু পারে। আমি জানি না এটা এক্সিস্ট করে। আমার কাছে এটা প্যারালাল ওয়ার্ল্ড। আমার কাছে এটা ইউনিক আইডিয়া। ঠিক আছে, তো ডেফিনেটলি। এটা আমি একটু হলেও তোমার কাছ থেকে ব্যাপারটা বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, অনেকটাই। তো যাই হোক, আমরা মানে এই বিষয়ে আমি আরেকটা ছোট্ট জিনিস, যেটা যেটা আমি মনে করি, আমি যেহেতু পেন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আসি, আমরা যে কোনো কাজ করি, পেন্টিংয়ের ক্ষেত্রে বলছি, প্রত্যেকটা কাজই নেচারকে কপি করা। কেন এটা বলছো? তুমি যে কোনো একটা পেন্টিং বার করে দেখাও আমাকে, যেটা নেচারকে কপি করে কাজ নয়, এরকম যে কোনো একটা পেন্টিং তুমি বার করে দেখাও। সেটা হতে পারে পোর্ট্রেট, সেটা হতে পারে ল্যান্ডস্কেপ, স্টিল লাইফ, অ্যাবস্ট্রাকশন, সব সব জায়গাতে, সব কটা জায়গাতে তুমি নেচারকে কপি করবে, নাহলে তুমি কাজই করতে পারবে না। বুঝতে পেরেছি। তুমি যে কোনো তুমি যদি একটা অ্যাবস্ট্রাকশনও আঁকো, সেটা নেচারের বাইরে নয় ওটা।
তার মানে কি তুমি ওটাই কপি করছো? না নট কপি, মধ্যে বিং ইন্সপায়ার্ড, তুমি ওই কাজটা করছো, একদম একটা ইন্সপিরেশন আসছে আমাদের। ইন্সপিরেশন আসছে। তুমি আজকে বসে আছো, আমি তোমার আজকে একটা লাইভ পোর্ট্রেট বানাচ্ছি, দ্যাট মিনস আমি কি কপি করছি তোমাকে? না তা তো হয় না। না যাক, আমরা এই টপিকটাতে অনেকটা কথা বলছি। হ্যাঁ, একটু আমরা সিরিয়াস হয়ে গেছে না? হ্যাঁ, খুব শেষ হয়ে গেছে। এত আড্ডা তো শেষ হলে ভালো লাগে না, দর্শকরা বোর হয়ে যাবে। তো নিশ্চয়ই, আমরা একটু আর একটু পিছনে চলে যাই। নিশ্চয়ই। এই যে চাকরি বললে, ইন্টারভিউ বললে, তার একটু আগে যাই। তোমার ছোটবেলা কোথায়, তোমার মানে ছোটবেলা কেটেছে, কি স্কুলিং বা ইঞ্জিনিয়ারিং কীভাবে আসা, ইঞ্জিনিয়ারিং কেন ছাড়া, আশা অবধি আসি, তারপর বাকি কোশ্চেন পরে হ্যাঁ, করছি। নিশ্চয়ই। ছোটবেলা ছোটবেলা কেটেছে আমার হলদিয়াতে। হলদিয়া, যারা জানেন না তাদের জন্যে বলি, হলদিয়া খুব বড় একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি। আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি ওই দূষণের মধ্যে, পলিউশনের মধ্যে, মানে ভীষণ পলিউশন। তো সেইটার মধ্যে দিয়ে বড় হয়েছি। মানে এটা এই কারণেই বললাম যে ওটা কত বড় ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, সেটা বোঝানোর জন্যে। প্লাস ওখানে বন্দর আছে, পোর্ট রয়েছে, আর ভীষণ ভালো একটা সময় কালচারাল ব্যাকগ্রাউন্ড ছিল, যেটা আমরা ছোটোবেলায় দেখেছি। সেখান থেকেই বলতে পারো যে অনেক কিছু শেখা সেই জায়গাটা থেকে। এবার আমার পার্সোনাল দিকটা যদি বলি, সেটা হচ্ছে আমার ছোটোবেলা থেকে আমার যেটা শোনা, আমি 2 বছর 2.5 বছর থেকেই নাকি ছবি আঁকার চেষ্টা করতাম, বিভিন্ন আচ্ছা চকখড়ি, আচ্ছা প্যাস্টেল দিয়ে দেয়ালে, আচ্ছা মেঝেতে আঁকাআঁকি, ওটা শুরু হয়েছিল সেই সময়। তার কারণ হচ্ছে আমার বাবা ছবি আঁকতেন। আমার বাবা আম, মানে এটা তো, দেখো সেই সময় তো অত সেন্স থাকে না ছোটবেলায়, মনেও থাকে না, ছোট তখন কি করে মনে, কোনো সেন্স থাকে না তখন কোনো যেটা কিছু, ভালো লাগে সেটা আমরা করি। সেটাই করছি। আমার বাবা অ্যাকচুয়ালি বিদ্যুৎ পর্ষদের কর্মচারী ছিলেন, কিন্তু বাবার সাথে ছবি আঁকাটাও নিয়মিত তখন একটা চর্চার মধ্যে ছিলেন। তো হয়তো সেটা থেকেই পাওয়া, এই জেনেটিক ওয়েতে বলতে পারো, সেটা হয়তো অ্যাকোয়ার করা। এবারে ওটা কাজ করতে করতে কি হয়, আমরা যখন আমার স্কুলিংটা ছিল, আহ, আমি সরকারি স্কুল থেকেই, মানে একদম বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। এবার স্কুলিংয়ে কি হয়, আমাদের মধ্যবিত্ত বাড়িতে একটা খুব বড় বিষয় থাকে যে তোমাকে কিন্তু র্যাঙ্ক করতে হবে, তুমি যাই করো হ্যাঁ তোমাকে র্যাঙ্ক করতে হবে। মানে একটা পড়াশোনার চাপ তো থাকেই। এটা শুধু আমার বলবো না, এটা যারা মানে আমাদের মতো ফ্যামিলি থেকে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা, তাদের সবারই থাকে, সবাইকে একটা চাপ থাকে এটা। চাপটা থাকে। এবং আমার এখন সেটা মনে হয় যে সেই চাপটা কিছুটা হলেও থাকা উচিত। আমারও মনে হয়, তার কারণ দিনের শেষে সব বাবা মারা চাই তার ছেলে সফল থাকুক এবং তার হ্যাঁ, চাপে যেন না থাকে। কোনো বাবা মাই তার ছেলে মেয়েকে ইনসিকিউর দেখে যেতে চান না। একদম, এটাই একমাত্র কারণ। হ্যাঁ, যে আমার ছেলে মানে একটা কষ্ট করছে, ইনসিকিউরিটিতে ভুগছে, কষ্ট করছে। হ্যাঁ, ওটা কোনো বাবা মাই হ্যাঁ চাইবেন না সেটা। তো সেই জায়গা থেকে কি হয় যে আহ, মানে আঁকাআঁকি করতাম, স্কুল লাইফেও করতাম, বিভিন্ন কম্পিটিশনে যেতাম, প্রচুর কম্পিটিশনে প্রাইজ পুরো বাড়ি ভর্তি এরকম। বাট আমার না, সত্যি কথা বলছি, ওই ছবি আঁকাটা যত বয়স বাড়তে থাকলো আমার, ক্লাস 7-8 ওই সময়টা, তারপর থেকে না আমার ছবি আঁকার প্রতি ওই যে ন্যাকটা, ওইটা কোথাও না কোথাও আমার মনে হলো যে ল্যাকিং, ইটস আচ্ছা ল্যাকিং। এটা জানি না কেন। এটা হতে পারে পড়াশোনার চাপ বাড়ছিল, হ্যাঁ, মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে, উচ্চ মাধ্যমিকে ভালো মার্কস আনতে হবে, সেটা হতে পারে। তো বাকি বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরছো, সেটা একটা ফ্যাক্টর তখন। হ্যাঁ, তখন একটা খুব হেলদি হ্যাঁ কম্পিটিশন ছিল আমাদের মধ্যে, হ্যাঁ ভীষণভাবে, যে মানে ওই থ্রি ইডিয়টসে একটা কথা আছে না, যে যদি বন্ধু দোস্ত যদি ফেল করে যায়, কষ্ট কষ্ট হয়, ফার্স্ট হয়ে গেলে এত বেশি কষ্ট আরো হয়। বেশি কষ্ট হয়। তো সেরকমই আমাদেরও তাই ছিল। তো সেই জায়গা থেকে আমার যেটা হয়েছিল যে আঁকাআঁকিটা বলতে গেলে আমিই বন্ধ করে দিয়েছিলাম। কারণ আমি এটা মানি যে দুটো দিকে ব্যালেন্স ব্যালেন্স করাটা করা কঠিন। যায় না।
তো ওই ব্যালেন্সটা যেহেতু করতে পারছিলাম না এবং সেই কারণে আমার ওই আঁকাআঁকিটা তখন আমি ইচ্ছে করেই স্টপ করে দিই। স্টপ করে দিই মানে কি? মানে এটা নয় যে আমি কাজ করছি না। আমি জাস্ট ওই ছবি মানে পড়াশোনা চলছে, তাতে মাঝে মধ্যে ইচ্ছে হলো একটু স্কেচিং নিয়ে বসলো এরকম। ক্যাজুয়ালি মানে ওটা মানে ওটা যে করতেই হবে এরকম কোনো ব্যাপার নয়। তারপরে মাধ্যমিকেও ভালো র্যাঙ্ক করলাম। উচ্চ মাধ্যমিকেও রেজাল্টটা ভালোই হলো, ঠিকঠাকই হলো। মানে সেই তুলনামূলকভাবে আর কি। তারপরে আমি চলে এলাম কলকাতায়। তখন একটা ফ্লো চলছিল, ইঞ্জিনিয়ার হতে হবে। হ্যাঁ, আর ডাক্তার হতে পারবো না এটা আমি জানতাম, কারণ এতটাও ভালো রেজাল্ট ছিল না বা এতটাও ভালো পড়াশোনা করিনি যে বা আমার খুব একটা ইন্টারেস্টও ছিল না। আমার বায়োলজি নিয়ে খুব একটা ইন্টারেস্ট কোনোদিনও ছিল না। আমাকে খুব বেশি টানতো ফিজিক্স আর ম্যাথস, খুব বেশি আমাকে টানতো। এখনও টানে, তবে এখন তো সুযোগ হয় না এইসব নিয়ে চর্চা করার। আহ, ফলে আমি চলে এলাম কলকাতায় এবং এখানে শুরু হলো ওই মানে কলেজে প্রথম যেদিন ঢুকলাম আমি, সেই দিন না আমার প্রথম দিন থেকেই দেখবে কোনো একটা জায়গার ভাইব তুমি আহ, হঠাৎ করে তুমি অ্যাবজর্ব করলে তোমার সেটা ভালো লাগলো না, সেটা প্রথম দিন থেকেই হয়। কিন্তু সেটা কোনো মানুষের সাথে মেশা বলো, কোনো জায়গায় যাওয়া বলো, হ্যাঁ, কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়া বলো, হ্যাঁ, তোমার ভালো লাগছে না। মানে কেন ভালো লাগছে না সেটা আমি পরে কাটাছেঁড়া করবো, বাট ভালো লাগছে না। এবং তার পেছনেও কিছু রিজন ছিল যেটা পরে দেখেছি, যেরকম আম, তাহলে তুমি বলছো ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকেই তোমার ভাইটা ভালো লাগেনি, মানে তোমার পছন্দ হয়নি? না মানে মানে সত্যি মানে আমার একেবারেই পছন্দ হয়নি। সে কি, কেন? রিজনটা কিভাবে বোঝাই, মানে ওখানে ঢুকেই দেখলাম মানে সবাই আহ, গোমড়া মুখো। হ্যাঁ, কাউকে কোনো কথা জিজ্ঞেস করলে আনসার করছে না ঠিকভাবে। যেরকম আমি একজন ফ্যাকাল্টিকে মানে ফ্যাকাল্টি টিচার তো নয়, তখন ফ্যাকাল্টি হয়ে গেছে আর কি, ঠিক আছে। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আহ, আহ, আমরা তো প্রথম ঢুকেছি ওখানে, ফলে জানিও না। দেখলাম দুটো সেকশন। ফার্স্ট ইয়ারের কথা বলছো তো ঢুকেই একেবারে? একদম ফার্স্ট ইয়ার, একদম প্রথম দিন প্রথম যেদিন দিন? গেলাম। হ্যাঁ, ওই দিন ফ্যাকাল্টিকে জিজ্ঞেস করলাম যে স্যার, মানে বাংলাতেই জিজ্ঞেস করলাম, তখন তো জানতাম না যে ওখানে ইংলিশে কথা বলতে হবে। হ্যাঁ। আর ইংলিশে আমরা আমরা কি যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমরা ইংলিশ জানি মানে, তবে আমি জানতাম খানিকটা, আমি যেহেতু ইংলিশ নিয়ে চর্চাটা করতাম। আমি ইংলিশ জানতাম আমরা, কিন্তু আমরা ঠিক ইংলিশে মানে কথা বলা বিষয়টা ফ্লুয়েন্টলি তখনও ছিলাম না। না, তখনও হ্যাঁ। ছিল না। তো ফলে সেখানে কি হতো যে কারোর সাথে কথা বলতে গেলে আমাদের একটা কিন্তু প্রথমেই বাংলা বিষয়টা বেরিয়ে আসতো তখন, যে ইংলিশে কি বলবো, বাংলাতেই বলি। বাংলাতেই আমি জিজ্ঞেস করলাম যে স্যার কোন সেকশনটায় বসবো, নতুন গেছি জানিও না, এবার বাইরে কোনো কিছু লেখাও নেই। তো উনি আমাকে বললেন যে ইফ দ্য সেকশন এ ইজ ফুললি অকুপাইড দেন ইউ ক্যান গো টু দ্য বি সেকশন। তো আমি অকুপাইড মানেটাই জানি না এটাতে। এবার অকুপাইড মানেটা কি জিজ্ঞেস করবো যে হ্যাঁ, এ তো হয় না এটা। হ্যাঁ। যাই হোক, কোনোভাবে ওটা বুঝে নিলাম যে আচ্ছা যেতে হবে ওখানে। তো এখান থেকে শুরু হলো আর কি, যে তার মানে তখন একটা জিনিস সেটা বুঝলাম যে আমরা যারা ইংলিশ মিডিয়াম থেকে এখানে আসিনি তাদের জন্য কিন্তু প্রথমে একটু অসুবিধা হবে, ঠিক আছে, কারণ সব কিছু ইংলিশে চলছে, এবার বাংলায় লোকে কথা বলতেই চায় না। ভালো, এটা খারাপ বলছি না, বাট আমার জন্য একটু অসুবিধা হচ্ছিল ওখানে। মানে আমরা একটা অন্য জনরা থেকে বাংলা মিডিয়ামে যারা আমার ছেলে ছেলে আমাদের কাছে হঠাৎ করে নতুন একটা মানে জায়গায় এসে গেছি। হঠাৎ করে নতুন। হঠাৎ করে মানে ট্রানজিশনটা হয়নি। মানে এমন যদি হতো, যেটা হুম। আমি নিজেও খুব ভাবি, যদি আমাদের 11-12 একটু একটু করে ইংলিশ শেখানো হতো, মানে একটু হ্যাঁ। হুম মানে অ্যাটলিস্ট হয়তো টিচার 1-2 দিন ইংলিশে বলছে, হুম হুম পরীক্ষাটা বাংলায় দিলাম অসুবিধা নেই, হুম হুম বাট টিচার একটু একটু ইংলিশ টার্মে বলছে 2-3 হুম মিনিট, হুম। তাহলে তো আমাদের ট্রানজিশনটা থাকতো। ডেফিনেটলি, ডেফিনেটলি, আশা করি তুমি সহমত যেটা বলছি, তুমি সহমত যেটা বলছি। ডেফিনেটলি। হ্যাঁ, মানে সেটা হওয়াটা উচিত, ইংলিশটা আমাদের শেখা উচিত। হুম, আমাদের যেরকম আমাদের মাতৃভাষাটা খুব ভালো করে শেখা উচিত, সেরকম ইংলিশটা যেহেতু ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, মানে তুমি যেখানেই যাও তোমাকে আহ, কোনো একটা জায়গায় তুমি গেলে, কোনো একটা দেশে গেলে তুমি ওখানে মানুষজনের সাথে তুমি তো অ্যাটলিস্ট কমিউনিকেট করতে পারবে। এবার সবসময় তো হাত নেড়ে চোখ দিয়ে না, ওইভাবে তো বোঝানো যায় না। এবার না। কমিউনিকেট করার জন্য তো একটা ল্যাঙ্গুয়েজ দরকার, কমন একটা ল্যাঙ্গুয়েজ হ্যাঁ, দরকার। সেটা যদি ইংলিশ হয় এবং সেটা যদি আমরা কিছুটা শিখে রাখি, আমার সুবিধে হয়ে যায়। সত্য। হ্যাঁ, তো এটা আমার মতে ইংলিশটা শেখা উচিত। আমি এটাকে অনেকে
অনেকেই ডিসএগ্রি করতে পারেন যে না দরকার নেই। না, শেখা তো উচিত। অবশ্যই শেখা উচিত এবং না হলে কারণ আমার তো দোভাষী রাখার পয়সা নেই। হ্যাঁ, সত্য। যেরকম অনেকেই বলবেন যে চায়না, হ্যাঁ, জার্মানি এরা তো কেউ ইংলিশ জানে না খুব একটা। তাহলে এরা কি করে চালাচ্ছে? তো ইন্টারপ্রেটার রাখতে হচ্ছে। সেটার আমার পয়সা নেই। হ্যাঁ, আমি তো একজন ইন্টারপ্রেটার অ্যাফোর্ড করতে পারবো না। তো আমার ইংলিশ শিখতে হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় ইংলিশটা শেখা উচিত। আর আরেকটা বিষয়, হ্যাঁ, যেটা বলতে গিয়ে তখন ভুলে গেলাম যে একটা বিষয় খারাপ লেগেছিল আমার কলেজে। হচ্ছে একদম ওই প্রথম দিকেই একটা কি দুটো দিনের পর আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। ফার্স্ট ইয়ারে একদম প্রথম সেমটাতে কম্পিউটার নিয়ে কিছু একটা ছিল, সাবজেক্ট ছিল। আমার এখন মনে করতে পারছি না। সি থাকতো আমাদের। সি সিটা কি ছিল প্রথম সেমে আমাদের? সেকেন্ড প্রথম সেমে ছিল সেমে বোধহয়। সেকেন্ড সেমে সে আমার মনে না, পড়ছে আমি না। ছিল। প্রথম সেমের কথা বলছি। কিছু আচ্ছা। একটা ছিল হুম। মানে। তো একজন ফ্যাকাল্টি এলেন, বয়স্ক একজন ফ্যাকাল্টি। তো উনি এসে ক্লাসে বললেন যে কারা কারা এমএস ওয়ার্ড জানো, এমএস ওয়ার্ড আর এমএস এক্সেল জানো, দাঁড়াও। এবার আমি স্কুলে মোটামুটি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এগুলো সবই শিখেছিলাম। আমাদের স্কুলে শেখানো হয়েছিল, যথেষ্ট ভালো গাইড করা হয়েছিল। তো আমিও দাঁড়িয়েছি, আরও বাকি এরকম আরও 4-5 জন দাঁড়িয়েছে। তো এবার সবাইকে উনি জিজ্ঞেস করলেন কোন মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, ইংলিশ। যখন আমার ক্ষেত্রে এলো বাংলা মিডিয়াম, আমাকে বললেন তুমি বসে যাও, বাকি 5 জনকে নিয়ে চলে গেলেন। এ মা, কেন? সেটাই তো আমার কাছে প্রশ্ন। সেটা আমার কাছে তখনও প্রশ্ন ছিল, সেটা আমার কাছে আজও প্রশ্ন। এটা তো আমি কোনোদিন ফেস করিনি আমাদের কলেজেও কখনো। আমি করেছি এবং আচ্ছা। এটা রিয়েল ইনসিডেন্ট, মানে আমি একটু বাড়িয়ে বলছি না। আচ্ছা। নো এক্সাজারেশন। যা হয়েছিল আমি একদম এটাই বললাম। ইংলিশ মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, তুমি বসো, বাকিরা। এটা খুব অপমানজনক ব্যাপার। তখন ওই অপমানটা এতটা ফিল করিনি, একটু খারাপ লেগেছিল। খারাপ লাগে না, আমি হ্যাঁ, আমি ওই সেন্সে বলছি না, মানে কারণ আমরা তখন বাঙালি, আমরা। এমনিতেই একটা ইঞ্জিনিয়ারিং কলেজে গেছি বাড়ি থেকে বাইরে, হ্যাঁ, এমনিতেই একটা ভীত সন্ত্রস্ত অবস্থা হ্যাঁ। যে কি হবে। কারণ তখন একটা র্যাগিং এর খুব বড় চল ছিল, ঠিক আছে, মানে আমরা যথেষ্ট র্যাগ, যাই হোক সেটা পরে আসছি। বাট সেই অবস্থায় বসে থাকতাম যে কোনো কথা বলা যাবে না, কোনো ইয়ে করা যাবে না। এবার সেখানে আমার এটাও মাথায় আসতো না যে এটা নিয়েও কোনো প্রতিবাদ হতে পারে। আমি ভাবলাম এটাই বোধহয় নর্মাল। হয়তো আমি সেই জায়গাটা বোধহয় ডিজার্ভ করি না, যেহেতু আমি বাংলা মিডিয়াম, তাই বোধহয় আমি যেতে পারলাম না। হোয়াট এভার সেটা হয়েছিল, মানে সেটাই আমি জানালাম। তো সেই সব জায়গা থেকে আমার একটা খারাপ লাগার একটা জায়গা তৈরি হলো এবং সেটাই কন্টিনিউ হতে থাকলো পরে। তো বুঝতে তুমি কিছু পারছি। একটা বলছিলে। এরকম হলে তো, না, আমি বলছিলাম যে এটা বাঙালি, আমরা সবাই বাঙালি না, বাংলা মিডিয়ামকে এতটা ছোট করার কোনো মানে হয় না। তো এটা আমার কাছে খুব অড। আমরা তো কলেজে এটা ফেস করিনি কখনো। না, এটা সেটা সবাই এটা ফেস মানে না করবে যাক, তা মানে হ্যাঁ, মানে সেটা বলছি এটা না, মানে আমি শেষের কথাটা বলছি না, তুই আমি অন্যভাবে নিও না বুঝেছি, এটা। হ্যাঁ বুঝেছি, আমার হ্যাঁ। খুব খারাপ লাগলো, মানে আমি যদি তোমার জায়গায় থাকতাম আমার খুব খারাপ লাগতো ব্যাপারটা। তো যাই হোক, আমরা খারাপ জায়গা থেকে বেরিয়ে আসি। যদি তুমি বলো তো, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তুমি চাকরি পেয়েছিলে বা তার আগের চাকরি পরে? বলতে কি হয়, মানে ওই তার আগের একটা ঘটনা বলে দিই, যেটা হচ্ছে এইভাবে না একটু খারাপ লাগা থেকে শুরু হতে হতে আমার আর কলেজেই যেতে ভালো লাগতো না। আচ্ছা। মানে কলেজে যাওয়াটাই আমি আর এনজয় করতাম না। আচ্ছা। এটা হয় না যে আমি কলেজ যাব আজকে, হ্যাঁ, এটা ওই আমাদের বন্ধুদের মধ্যে ছিল, ভাই আজকে যেতে হবে কিন্তু, ভাই আজকে এটা আছে, আজকে এই অ্যাসাইনমেন্টটা দিতে হবে, ইয়ে হবে, ওই হবে। তো আমার কিন্তু কোনোদিনও আমি ওই বিষয়টা থেকেই বেরিয়ে এসেছিলাম। হ্যাঁ, তখন আমার শুধু বারে বারে মনে হতো যে একটু অক্সিজেন দরকার। এবার অক্সিজেনটা কি, এবারে বাড়ি থেকে চলে এসেছি। এখানে আর একটা জিনিস যে ওই এটা আমি আগেও বলেছি যে মধ্যবিত্ত বাড়ির ছেলেরা একবার বাড়ি থেকে বেরিয়ে গেলে আর বাড়ি ফিরতে পারে না, কোনোদিনই ফিরতে পারে না। কোনোদিনই ফিরতে পারে না। ও সেই জায়গা থেকে সেটা একটা মাথায় ছিল যে আমি বাড়ি ফিরতে পারবো না। বাবাকে গিয়ে বলবো যে না ভাল লাগছে না, সেই সাহসটা ছিল না এবং থাকার কথাও নয়। কারণ অলরেডি অনেকটাই টাকা পেড হয়ে গেছিল প্রথম দিকেই। কারণ যেটা থাকে না, সেম ফি থাকে, অ্যাডমিশন ফি থাকে, সিকিউরিটি মানি, সেটা করে একটা লামসাম ভালোই অ্যামাউন্ট বাবা পে করেছেন। এবার সেটা তো পুরোটাই জলে যাবে আর কি।
এবার সেখানে কিছুটা হলেও টাইমটাকে আমি কম্প্রোমাইজ করছিলাম যে চলো কিছু না কিছু তো মাথা থেকে বেরোবে। আর আমি এটাতে খুব বিশ্বাসী। আমি না সত্যি কথা বলতে আমি সবসময় আমি যদি বসেও আছি কোথাও একটা মানে কিছু না এমনি বসে আছি আমি কিন্তু ব্ল্যাঙ্ক বসে নেই, আমি কিন্তু কিছু না কিছু ভাবছি, কিছু না কিছু ভাবছি। এটা ছোটবেলা থেকেই আমার। আই ক্যান রিলেট। ফাঁকা বসে অনেকে ভাবে যে কি ফাঁকা বসে আছে, কি 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 চিমুচ্ছি না ভাবছি? চিমুচ্ছি না, ভাবছি কিছু একটা। হ্যাঁ কি দুঃখে আছিস? না ভাবছি দুঃখে নেই। হাসছিস কেন? আরে ভাবছিলাম কিছু একটা। হ্যাঁ, তোর কিছু না কিছু বেরোয় মাথা থেকে, মানে কিছু হ্যাঁ না কিছু ক্লিক করেই, আমি এটা দেখেছি। হ্যাঁ এই জন্যই তো খুব বড় একটা ডায়লগ আছে না, যে ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো, ঋত্বিক ঘটকের। না, এটা শোনার আগে থেকে চলছে। ঋত্বিক ঘটকের না, আমি বলছি এটা শোনার আগে থেকে ভাবনা চলছে। ভাবনা চলছে। তখন জানতাম না এটা। তখন জানতাম না। এখন মানে অতিরিক্ত ভাবছি, এরকম ভাবা উচিত। হ্যাঁ, ওটাই আর কি। মানে আমি সেই সময় যেটা হয় যে আমি ভাবছিলাম নিয়মিত যে কি করা যায়, মানে কি করলে অ্যাটলিস্ট ওই সিচুয়েশনটা থেকে বেরোনো যাবে। মানে দম বন্ধ করা সিচুয়েশন, মানে সেটা না আমি কাউকে বোঝাতে পারবো না। যারা হয়তো আমার এই রকম ফেজটার মধ্যে দিয়ে গেছে, যারা এই ট্রানজিশনটার মধ্যে দিয়ে গেছে, একমাত্র তারাই রিলেট করতে পারবে, অন্য কেউ পারবে না, এটা সম্ভব না। আমার কিছুই ভাল লাগতো না তখন, খেতেও ভাল লাগছে না। হ্যাঁ, সেই তখন তো আর এত এইরকম কি বলবো ওলা উবার এইসব ছিল না, হেঁটে হেঁটে চলে যেতাম। আমি থাকতাম তখন ঠাকুরপুকুরে, ঠিক আছে। আমার মনে আছে একটা দিন সন্ধেবেলা এতটাই ডিপ্রেসড ছিলাম আমি, ঠাকুরপুকুর বাজার থেকে আমি হেঁটে চলে গেছিলাম বেহালা ম্যান্টন, অনেকটা রাস্তা। অনেকটা রাস্তা। বেহালা ম্যান্টন গিয়ে আবার ফিরে এসেছি। মানে কী কারণে গেছি, মানে কোনো রিজন নেই, এতটা চলে গেছি, আবার ফিরে চলে এসেছি। ফিরে এসে কী করবো, তো বসে 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 হঠাৎ করে আমার মনে হলো হ্যাঁ, এই বন্ধুর একটা পেন্সিল ছিল, পেন্সিল আর একটা কাগজ ছিল। এবার সেই স্কেচিংটা শুরু করলাম তখন। আর কিছু তো একটা করতে হবে, মানে এমনি তো বসে বসে টাইম কাটছে না। ওরা দেখছি পড়াশোনা করছে খুব সিরিয়াস, মানে ওদের এটাই ছিল যে আমাকে ভাই ভালো চাকরি পেতে হবে, ঠিক আছে। কিন্তু আমার তো ওই বিষয়টাই চলে গেছিলো আমার মাথা থেকে, যে আমার আমার কিছুতেই ভালো লাগছে না, যে কিছু তো করতে হবে। আর সেটা আমি জানতাম আমাকে এখানে থেকেই করতে হবে, আমি এর বাইরে যেতে পারবো না। তো সেই সময় থেকে আমার স্কেচিংটা শুরু হয়। স্কেচিং করতে 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 হঠাৎ করে আমাকে কলেজের একজন সিনিয়র বলেন যে, আমি কলেজে দেখাতাম মানে সিনিয়রদের, ওই র্যাগিং হতো তো, এবার র্যাগিংয়ে ওইটা আমার কাছে ছিল একটা ছাড়পত্র। আমি র্যাগিংয়ে ওইটা দেখিয়ে আমি ছাড়া পেয়ে যেতাম, বাহ! আঁকা দেখিয়ে। হ্যাঁ, সিনিয়রদের ছবি এঁকে দিলাম, হ্যাঁ, প্রিন্সিপালের ছবি এঁকে দিলাম, মানে এরকম করে ছাড়া খুশি পেয়ে হবে যেতাম। তো সিনিয়ররা। হ্যাঁ, তো ফলে ওইটাকে একটা আমি অস্ত্র করে আমি ওই র্যাগিং বিষয়টা থেকে আমি অনেকবার মুক্তি পেয়েছি। আমাদের কলেজে সত্যি কথা বলতে র্যাগিং হতো, ঠিক আছে। কলেজে হয়তো কম হতো, বাট বাইরে অনেক বেশি হতো। যেখানে হয়তো থাকতাম মেসে বা ইয়েতে, এগুলো খুব মাঝে মধ্যে খুব বাজে রকমের র্যাগিং হতো সেই সময়। এখন জানি না এখন কী সিচুয়েশন, বহুকাল আমি টাচে নেই। র্যাগিংয়ে কিছু কিছু জিনিস আমার ভালো লাগতো, আবার কিছু কিছু জিনিস কিন্তু একদমই ভালো লাগতো না। যেটা র্যাগিং নিয়ে খুব রিসেন্টলি একটা খুব বড় ইনসিডেন্ট হয়ে যায়, যেটা সবাই জানে, যাদবপুরে। তো এই প্রথাটা তো আজকের নয়, এই প্রথাটা বহুকাল ধরে চলে বহুকাল। আসছে, ঠিক আছে। বেসিক্যালি সবাই নিজে নিজে জোর খাটাতে চায়, আর কিছুই না। এটা আমি তো আজ অব্দি কাউকে র্যাগ করিনি, হুম, কোনোদিনও, নেভার। সেম। মানে আমার ওটা পছন্দই নয়, মানে ওই কালচারটাই কেমন একটা, কি কিরকম একটা, কি যায় আসে আমার। কি কেন লোকে মজা পায়, কেন একটা মানে পশুদের মতো একটা ব্যবহার, হ্যাঁ, মানে কি লাভ? স্যাডিস্টিক প্লেজার, হ্যাঁ তাই তো, তাই হ্যাঁ বলা হয় সম্ভবত স্যাডিস্টিক প্লেজার হ্যাঁ, বোধহয় ওয়ার্ডটা র্যাগিংটা। কেটেই বলে, ইংলিশ হ্যাঁ, ওয়ার্ডটা কেটেই বলে। অনেকদিন দেখো পরে, তুমি ইংরেজি বলছো। হ্যাঁ অনেকদিন পরে মানে স্যার আপনি মাথায় এলো। দেখছেন, স্যার স্যার আপনি দেখছেন আপনার শিষ্য, আপনার ছাত্র বাংলা মিডিয়াম ইংরেজিতে ওয়ার্ড বলছে, আপনি বলুন, আগে বলুন। আমি এখনো এত ভালো ইংলিশ জানি না, তাই যাই হোক, এতটাও ভয় পাওয়ার কিছু নেই, কিছু কিছু জানি। যাই হোক। না, আমরা খুব সিরিয়াস টপিকে ছিলাম। র্যাগিং জিনিসটা খুবই খারাপ, প্রচণ্ড খুবই খারাপ। খারাপ, ভীষণ ভীষণ ভীষণই। আমি আমি মনে করি যে র্যাগিংটা পুরো পৃথিবী থেকেই তুলে দেওয়া উচিত, এটা একদম। আমি মনে করি। কারণ কিছু কিছু মানুষের না একেবারে সেন্স থাকে না যে তারা কোথা থেকে কোথায় পৌঁছে যাচ্ছে। কোনো কমন সেন্স তো নেই। আর কি বলবো, মানে লোকজনের ভেতরে এমন একটা পাওয়ার চলে আসার ভাবে যে সব কিছু হয়ে গেছে। তুমি ভাবো, আমি না মাঝে মধ্যে
এই যে যাদবপুরের রিসেন্ট ঘটনাটা, মানুষ মারাই গেল, মারা গেছিল তো বোধহয়, মনে করছে আমার। তুমি জিনিসটা ভেবে দেখো, যেই ছেলেটা মারা গেল, মানে সে কি মারা যাওয়ার জন্য কলেজে ভর্তি হয়েছিল? কি অদ্ভুত বিষয় না? তার বাড়ি, তার ফ্যামিলি তাকে ওই কারণে কলেজে ভর্তি করিয়েছিল। র্যাগিংকে অনেকে সাপোর্ট করে বলেন যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সার্ভাইভাল? আমার তো মাথায় ঢোকে না, আমার আমার লোম খারাপ হয়ে যাচ্ছে। এটা যুক্তি দেওয়া হয় নাকি? কে- আমরাও ফেস করেছি র্যাগিং, তবে এতটা ব্রুটাল দেখিনি, খুবই কমের মধ্যে দিয়ে, বাট দেখেছি আমরা। যাই হোক, মানে আমরা কোথায় ছিলাম সেটাই ভুলে হ্যাঁ, গেছি, কোথায় সেটা চলে থেকেই যাচ্ছি আমরা। বেরিয়ে চলে এসেছি। হোয়াটএভার, খুব যাক, এটা সিরিয়াস হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। হ্যাঁ, খুব সিরিয়াস চলে যাচ্ছি আমরা। এটা এমনি র্যাগিং নিয়ে আমরা কিছু করতে পারবো না। না, তো আমরা আমাদের হাতে নেই। না, আমরা আমরা একা কোনোদিনও সোসাইটিকে চেঞ্জ করতে পারি না, না, পারবো না। আমরা সামাজিক জীব, আমরা সেটা পারবো না। সেটা যতদিন না অথরিটি বা সরকার একসাথে সবাই মিলে ডিসিশন নিচ্ছেন, ততদিনে বোধ হয় ঠিক হবে। না হলে আমার মনে হয় না এই র্যাগিং বিষয়টা যাবে। তো যারা উঠতি স্টুডেন্ট, মানে যারা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবে বা যে কোনো কলেজে, তাদের, আমি তাদের কথা বলছি না, তাদের ফ্যামিলির জন্য কতটা ভয়ের এটা, এই বিষয়টা। তাদেরকে প্রত্যেক দিন ভয় ভয় থাকতে হয়, ঠিক আছে? এইটাকে আমি মানতে পারি না, এই জিনিসটা যে কলেজে পড়তে পাঠিয়েছে আর বাবা মা, সেখানে তাকে ভয় ভয় থাকতে হবেই বা কেন? বাট এটার রিজন তো র্যাগিং, ফলে এটা নিয়ে দেখা যাক, নিশ্চয়ই কোনো পরবর্তীকালে ভালো স্টেপ আসবে। নিশ্চয়ই আসবে, আশা রাখি আমরা। যাই হোক, আমরা একটা খুব সিরিয়াস টপিকে চলে যাচ্ছি, সেখান হ্যাঁ, থেকে আমাদের তোমার জীবনে ফেরত আসা যাক, হ্যাঁ। সমাজ থেকে বেরিয়ে এসে। তো চাকরি পেলে, চাকরি করলে না কেন, বা চাকরি করেছিলে কি? না, ওই কি হলো, আমি ওই যেটা কন্টিনিউ করছিলাম ওটা ভুলে গেলাম, হুম, এই র্যাগিং নিয়ে ছবি বলতে আঁকা বলতে। শুরু হলো তোমাদের। হ্যাঁ, তো ওই র্যাগিংটা তো হতোই আমাদের। তো ওর মাঝখানে আমি, মানে আমার কাছে ছাড়পত্র ছিল, ওই ছবি এঁকে দিতাম, সেটা নিয়ে একটা, তারপর আমার র্যাগিং হতো না আর আমি বেরিয়ে চলে আসতাম রুম থেকে। তারপরে এটা করতে করতে যেটা হলো সেটা না, একজন সিনিয়র আমাকে বললেন যে আহ, তুই ফেসবুকে আছিস? আর হ্যাঁ, আছি। বললেন যে ফেসবুকটা কী জন্য ইউজ করিস? আমি বললাম, কেন, ওখানে ছবি আপলোড করি, নিজের ছবি আপলোড করি। ওটা নিজের ছবি আর আপলোড করিস না, তুই এই ছবিগুলো আপলোড কর, আঁকাগুলো আপলোড কর। তাতে কি হবে? বললো, আরে 5টা মানুষের কাছে পৌঁছবে, আবার কি হবে, করে তো দেখ। এবার ওই যে হয় না, মানে তোমার লাইফে কিছু মানুষ চলে আসে হঠাৎ হঠাৎ, যে তোমাকে সিরিয়াসলি একটা ভালো গাইডেন্স দেয়। খুব কম মানুষ আছে পৃথিবীতে, মানে ওটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, যে তোমার লাইফে আসবে এবং তোমাকে ঠিকঠাক গাইড করবে। তার মধ্যে আমি তো আমার লাইফে পেয়েছি এরকম 2-3 জনকে। তার মধ্যে ওই দাদাটা ছিল একজন, আমাকে বললো যে তুই দে ফেসবুকে। ফেসবুকে দিতে শুরু করলাম, কিছুদিনের মধ্যেই দেখলাম মানে অদ্ভুত রেসপন্স। মানে আমি তখন, মনে আছে, তখন আমি পেন্সিলে রিয়েলিস্টিক পোর্ট্রেট করতাম, পেন্সিলে, শুধু পেন্সিলে। বাহ, তো সেই সময় থেকে ওই যে শুরু হলো, ওই যে তোমাকে আমি একদম পডকাস্টের শুরুতেই আমি বললাম যে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো কিন্তু ম্যাটার করে। ওপিনিয়নটা কি পাচ্ছি আমি, কেউ যদি শেয়ার করে আমার ছবি, কেউ যদি কমেন্ট করেন, আমি ওটাকে ভ্যালু এই কারণেই দিই, কারণ ওটা আমাকে না অদ্ভুত মোটিভেশন দেয়, অদ্ভুতভাবে ইনফ্লুয়েন্স করে, যেটা আমি এক্সপ্লেন করতে পারছি না, যে ওটা তুমি নিশ্চয়ই ওটা বুঝতে পারছো যেটা আমি হুম, বলতে চাইছি। ভ্যালিডেশনগুলো আর কি। সেই জায়গা থেকে শুরু হলো ওখান থেকে জার্নি। এবং ফলে কি হয়, মানে দুটো নৌকায় তো পা রেখে চলা যাবে না। তো সেখান থেকেই যেটা হলো যে আমি বুঝেই গেলাম যে আমার ফিল্ড, ছবি আঁকা। ওটা নিয়ে আমাকে কিছু করতে হবে না, আমার হাতে আর কোনো অপশন নেই। ছবি আঁকাটা আমার ফিল্ড, আমি বুঝে গেলাম, এটা বলাটাও ভুল, কারণ আহ, ওটা আমার কাছে অপশন ছিল, লাস্ট অপশন।
মানে ওর পরে আর কোনো অপশন নেই। ছবি আঁকা থেকে তো ইনিশিয়াল স্টেজে উপার্জন অনেক কম, সেটা কীভাবে ম্যানেজ করলে তখন? ইনিশিয়াল স্টেজে কেন, সবসময় কম, আচ্ছা, যদি তুমি রাস্তা না জানো। পয়েন্ট। ওই রাস্তাটা জানতে হবে আগে। সমস্ত কিছুতে উপার্জন সম্ভব, পৃথিবীতে কোনো কাজই ছোট নয়। এটা আমিও মানি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমি তো ওইটা ভেবেও আমি ছবি আঁকা শুরু করিনি, বা ছবি আঁকা নিয়ে কিছু বড় কিছু করব মানে সেটাও ভাবিনি কখনো। আমি জাস্ট এটুকুই ভেবেছিলাম যে আমাকে ছবি আঁকতে হবে, আমি শুধু এটুকুই ভেবেছিলাম। সেখান থেকে দেখলাম যে হ্যাঁ, আমার যেটা মনে পড়লো, তখন কলেজেই ছিলাম, তখন সম্ভবত আমি সেকেন্ড ইয়ারই হব, তখন আমার কাছে প্রথম কমিশন ওয়ার্ক এলো, প্রথম কাজের অর্ডার পেলাম আমি। কলেজে কাজে করাটা বিশাল ব্যাপার। আমি এটা মানে অন ক্যামেরা বলছি আজকে, আমার মনে আছে, হ্যাঁ, শুভশ্রী গাঙ্গুলি ফ্যান ক্লাব থেকে আমাকে যোগাযোগ করা হয়, বাহ! ঠিক আছে, এবং সেখানে আমি আমার জীবনের প্রথম কমিশন ওয়ার্ক করি। কোন ছবিটা এঁকেছিলে? এটা 2011-12 নাকি? হ্যাঁ, কোন 12? ছবিটা গেছিলাম ওটা আমি তোমাকে মানে স্ক্রিনে আমি দেখিয়ে দেবো, আচ্ছা, ঠিক দেখিয়ে আছে, দিচ্ছি ঠিক কোনটা, আছে। মানে এই মুহূর্তে মনে পড়ছে না, আমি দেখতে হবে একবার। সেই সময়ে আমি ওটার জন্য পারিশ্রমিক পেয়েছিলাম 1500 টাকা, উইথ ফ্রেম, আচ্ছা, উইদাউট ফ্রেম নয় কিন্তু, উইথ ফ্রেম। আর ওটা সম্ভবত ওটার মিডিয়াম ছিল প্যাস্টেল, ড্রাই আচ্ছা, প্যাস্টেলে করেছিলাম আমার যতদূর মনে পড়ছে। আচ্ছা, বাট এটুকু মনে আছে, ওটাই ছিল আমার লাইফের প্রথম কমিশন ওয়ার্ক। ওই যে জার্নি শুরু হলো কমিশন ওয়ার্কের, তারপরে ওই মোটামুটিভাবে একটা হাত খরচের জন্যে কাজ আসতে থাকতো আচ্ছা। নিয়মিতভাবে, মানে এটাই নয় যে এই মাসে আসছে আসতে থাকতো। কারণ ফেসবুকে অলরেডি তখন একটা আম, একটু পরিচিত হয়েছি, মানে ছবি হুম, আঁকাগুলো হুম, হুম, ছড়িয়েছে মানুষের হুম, কাছে। হুম। তখন ফেসবুক তো এত আপডেটেড ছিল না, 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 না। এত রিচ ছিল না, যতটুকুই ছিল সেখান থেকে কাজ পাওয়াটা শুরু হলো। আচ্ছা। তো তুমি সেটাই বড় মোটিভেশন আমার কাছে। অবশ্যই। তো তুমি কলেজ ছাড়ার পর যখন তুমি প্রফেশনালি একদম ওয়াটার পেইন্ট শুরু করছো, ওয়াটার কালার পেইন্ট। তো তখন জার্নিটা শুরু করার সময় মানে বাড়ি থেকে আশা করছি অনেকটা সমস্যা নিশ্চয়ই হয়েছে বা বোঝানো তুমি বুঝিয়েছো নিশ্চয়ই। তো তারপর যখন শুরু করলে তখন কি তুমি ফ্রিল্যান্সারই করছিলে না কোথাও? ফ্রিল্যান্সিং, আমি তো এখনো ফ্রিল্যান্সিং করি। এখন হ্যাঁ, এখন তো করছো আমি জানি। হ্যাঁ, তো যদি আমি তোমার এক্সপেরিয়েন্স জিজ্ঞেস করি, মানে এখনো অবধি ফেমাস, যেমন আমি একটাই জানি, সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পর তোমার একটা ছবি খুব ভাইরাল হয়েছিল, যেটা আমি আমি নিজেও দেখেছি। আশা করি এখানে দর্শকের অনেকেই দেখেছেন। তো আমি অনেকটা জাম দিয়ে যাচ্ছি, হ্যাঁ, হুম হুম, তোমার গল্পে। বলো না। কারণ এটা আমার ব্যক্তিগতভাবে না, জানতে আমার নিশ্চয়ই ইচ্ছুক। নিশ্চয়ই, না, আরে কারণ আমাকে বলতে বললে তো আমি হ্যাঁ, সারাদিন এইভাবে আড্ডাই তো মারবো, তো ঠিক আছে। তো ব্যাপারটা তোমার আছে যে আমি তখন যখন সুশান্ত সিং রাজপুত মারা গেছেন, ওই টাইমটায় আমরা সবাই ইমোশনালি প্রচণ্ডভাবে এফেক্টেড, এবং তখন তোমার ছবিটা ভাইরাল হয়। তো ওই ছবিটা কি তার আগে এঁকেছিলে না মারা যাওয়ার পরেই তুমি একটা না, ইমোশনাল জায়গা পরে থেকে? পরে পরে মানে তখনই এঁকেছো তো? স্বাভাবিক, যেটা ছবিটা আমরা দেখেছি। ইমোশনটা খুবই হাই ছিল, বুঝতে পারছি। তো ওটা কিভাবে, মানে কি ফেসবুকে পাবলিশ করেছিলে না কোনো মানে মিডিয়া হিসেবে? সুশান্ত সিং রাজপুতের মারা যাওয়াটা তো আমি আজও মেনে নিতে পারি না, ঠিক আছে। মানে আজ অব্দি বোধ হয় পৃথিবীতে যত মানুষ মারা গেছেন, মানে আমি জানি আমার অ্যাকোয়েন্টেন্স বলো বা তার মধ্যে সব থেকে বেশি আমাকে যেটা অ্যাফেক্ট করেছিল সেটা হচ্ছে সুশান্ত সিং রাজপুতের ডেথ। সেই দিনটাও আমার মনে আছে, আমি জাস্ট খেতে বসেছিলাম, লাঞ্চে বসেছিলাম আমি, লাঞ্চ নিয়ে যেমন ফোন নিয়ে স্ক্রল করতে গিয়ে দেখলাম যে সুশান্ত সিং রাজপুত আর নেই। আমি প্রথমে বিশ্বাস করিনি, আর ঠিক তার কিছুদিন আগেই ওর এক্স সেক্রেটারি বা এরকম কারো একটা ডেথের একটা খবর আসছিল, আমি ভাবলাম হয়তো সেটা নিয়েই কোনো একটা কেউ ফেক করে কিছু লিখেছে। তারপর স্ক্রোল করতে করতে হয় না যে পর পর ফিডে তোমার অবিচুয়ারিগুলো আসতে হ্যাঁ, আমারও থাকে। মনে আছে। আমি প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম। আমি সেদিনটা খেতে পারিনি। যাই হোক, তারপরে অ্যাকচুয়ালি সুশান্ত সিং রাজপুতের সাথে আমি ইমোশনালি কীভাবে কানেক্টেড ছিলাম আমি জানি না। হয়তো সুশান্ত সিং রাজপুতও ওই
ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে সেই রকম একটা ফিল্ডে। না আমাদের সঙ্গে অনেকটাই সুশান্তের লাইফ স্টোরি থেকে সঙ্গে আমরা অনেকেই মানে রিলেট করতে পারি। সেই ইঞ্জিনিয়ারিং রিলেট ব্যাকগ্রাউন্ড, করতে পারি এক্স্যাক্টলি। উনিও ইঞ্জিনিয়ারিং ছেড়ে অন্য কিছু করেছেন। আমরা অনেক হ্যাঁ, কিছু করার চেষ্টা করেছি বা ঠিক করছি। ঠিক একই সেই মধ্যবিত্ত বাড়ি থেকে উঠে আসা। উঠে তো আসা, জার্নিটা হ্যাঁ, অনেকটা কাছাকাছি ধরনের। কাছাকাছি, এটা যে কারেক্ট। কোনো একটা ফেভারিট আমাদের মাঠের জায়গায়। সেইখান থেকে আমার অদ্ভুত, আর আমি কুকুর বরাবরই ভালোবাসি। আমার নিজেরা অনেকগুলো পোষ্য আচ্ছা, আছে। আচ্ছা। তো সেখান থেকে, সেই জায়গা থেকেই আমি ওই ছবিটা এঁকেছিলাম, যেটা ছবিটাকে ফেসবুকে পাবলিশ করেছিলেন না তুমি? ফেসবুকে দিয়েছিলাম, ইনস্টাতেও দিয়েছিলাম, এবং দুটো জায়গাতেই মানুষ এত পছন্দ করেছিলেন। আমি আমি তো মানে অবাক হয়ে গেছিলাম যে আমি খুব, ওটা এরকম নয় যে আমি খুব ভাবনা চিন্তা করে কম্পোজিশন সাজিয়ে ওই রকমই করতে হবে, স্কেল দিয়ে মেপে ওই করে, আমি ওসব কিছু নয়। আমি জাস্ট নর্মালি আমার ভেতর থেকে এসছে যে আম, একটা মানুষ ফ্রেমের ওপর থেকে তার পোষ্যর সাথে কানেক্ট করছে। এই জাস্ট এইটুকুই ভাবনা এসেছিল, একটা কনসেপচুয়াল, যে সেটা কীরকম হতে পারে, সেটাকে যদি আমি একটা ছবিতে একটা রূপ দিই সেটা কীরকম দেখতে লাগতে পারে। জাস্ট ওটাই এঁকেছিলাম আমি। মানে ওর পেছনে যে বিরাট কিছু ভাবনা চিন্তা ছিল তা একটা নয়। ইমোশন থেকে মানে আমার মনে হয় ছবিটা আমি যখন দেখেছিলাম ভাবিনি যে এগিয়েছে তার সঙ্গে আমার পরে এরকম পরে আলাপ হবে। বাট তুমি আমাদের অনেকেরই ইমোশনটা ধরে ফেলতে পেরেছো সেদিনকে, মিথ্যা বলবো না। তো যাই হোক আমরা হ্যাঁ, কোন মানে দিকে এটা আমি দেখানোর চেষ্টা করেছিলাম, মানে সেটাও বলতে পারো যে ওই সম্ভবত আমার যতদূর মনে আছে কুকুরটার নাম ছিল, পোষ্যটার নাম ছিল ফাজ। হ্যাঁ মানে ওই টাইমে হ্যাঁ, তো নামটা আমরাও, তুমি ঠিকই বলছো বোধহয় মোস্ট প্রবাবলি। হ্যাঁ, মানে তো যেহেতু ফাজ যেভাবে তার মনিবের হ্যাঁ সাথে কানেক্ট করছে, আমরাও কোথাও না কোথাও সুশান্তের সাথে ঠিক ওইভাবেই কানেক্ট করছি। কারণ সুশান্ত পৃথিবীতে নেই, তার সাথে কানেক্ট করবো কিভাবে, সে প্রেমের ওপারে। জাস্ট এটুকুই দেখানোর ছিল আর কি ছবিটায়। খুব সুন্দর দেখিয়েছিলে আমাদের ইমোশনগুলো অনেকটাই ওখানে ফুটে বেরিয়ে এসেছিল। তো তুমি বোধহয় আমাদের দাদা সৌরভ গাঙ্গুলির পোর্ট্রেটও বোধহয় করেছিলে এবং হ্যাঁ, দাদাগিরিতে হ্যাঁ, দিয়ে এসেছিলে। এটা সম্বন্ধে কিছু আমি দেখছিলাম ছবিটা অনেকগুলো মানে সৌরভ গাঙ্গুলি অনেকগুলো জার্নির জার্নির একটা কোলাজ। কোলাজ। তো এই আইডিয়াটা কি করে আসলো আর কিভাবে তুমি করলে? না, আমাকে চ্যানেল থেকে বলা হয়েছিল। আচ্ছা, এই চ্যানেল থেকে আমাকে দাদাগিরিতেই আসার জন্য বলা হয়েছিল। তো এবং একটা ছবি আঁকার জন্য বলা হয়। তো সেটার জন্যই করা এই ছবিটা। আর ওটার কনসেপ্টটা ওই রকমই, মানে ওটাও যে খুব বিরাট ভাবনা চিন্তা করে করেছি তা নয়। এই আমার মনে হয়েছিল যে যদি একটা করা যায় দেখি, কারণ ওই রকম কাজ আমি আগে কখনো করিনি। তো সেই থেকেই করা, মানে ওটার পেছনে সেরকম ব্যাকগ্রাউন্ড স্টোরি কিছু নেই। আমি জাস্ট দেখানোর চেষ্টা করেছিলাম যে একটা, মানে সৌরভ গাঙ্গুলি ১৬ বছর বয়স থেকে শুরু করে একেবারে মানে ইডেন গার্ডেন্স 100 অবধি, হ্যাঁ, যে একটা সার্কেল, সার্কেল। আমি জাস্ট ওটাকেই দেখানোর চেষ্টা করেছিলাম। এর পেছনে সেরকম কোনো আর কোনো স্টোরি নেই। হ্যাঁ, দাদাগিরির একটা ছবি বোধহয় ছিল ওখানে। হ্যাঁ, ওই একদম মানে মেইন কারেন্ট। যে মেইন হ্যাঁ, পোর্ট্রেটটা যেটা ছিল ওটা দাদাগিরির প্রমোশনের বোধহয় ছবিটা হ্যাঁ, ওখান একটা থেকে ছবি ছিল। আমার নিয়েছিলাম। মনে হচ্ছে হ্যাঁ, সৌরভ গাঙ্গুলি যখন সবকটা ছবি বলে দিচ্ছিলেন উনি, হ্যাঁ, হ্যাঁ, তখন হ্যাঁ, হ্যাঁ। ছিলেন ওখানে। ছবিটা খুব সুন্দর ছিল। মানে থ্যাংক ইউ, আমাদের মতো যারা সৌরভ গাঙ্গুলি ফ্যান, থ্যাংক ইউ। আশা করি স্যারেরও ভালো লেগে থাকবেন ছবিটা। হ্যাঁ, আমাকে বলেছিলেন, আমার মনে আছে এখনো। বাড়ির উনি এতে বলেছিলেন, হ্যাঁ, বাড়িতে উনি, তুমি আমার বাড়ি গেলে এই ছবিটা আমার বাড়িতে দেখতে পাবে। গেছেন তারপর ড্রয়িং রুমে দেখতে পাবে। না, যাওয়ার আমার সৌভাগ্য। যাওয়ার সৌভাগ্য তুমি তো হয়নি সেখানে এখনো থাকতে অব্দি। কাছাকাছি বাড়ি। আমি থাকতাম এর কাছাকাছি, বাট আমার যাওয়ার ওই সৌভাগ্য আর কি। হয়নি কখনো। হয়তো যাই হোক, ভবিষ্যতে হতে পারে, হ্যাঁ। নাও হতে পারে, জানি না। বাট বাট আমাদের মতো ফ্যানদের কাছে ছবিটা দারুণ লেগেছিল, নো ডাউট। থ্যাংক ইউ। আচ্ছা মানে সুশান্ত সিংটা তো খুব ইমোশনাল জায়গা। সৌরভ গাঙ্গুলিকে তুমি দিয়ে ছবি করছো। এছাড়া আর কোনো কারো ফেমাস কোনো পার্সোনালিটি যার সঙ্গে তুমি ছবি এঁকেছো বা দিতে পেরেছো? হ্যাঁ, মানে আমার নিজের আহ, কি বলবো, মানে ভালো লাগার জায়গা থেকে বলো বা কমিশন ওয়ার্ক থেকে বলো, সেখান থেকে প্রচুর বড় বড় সেলিব্রিটি বলো, আহ, মানে বড় বড় মানুষের সাথে আমার তো মিট আপ হয়েছে। যেমন 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 এই গত বছর আমার মিট আপ হলো পঙ্কজ ত্রিপাঠীর সাথে। বাহ! ওনার ছবি এঁকেছেন? হ্যাঁ, কি ওনার বল ছবি এঁকেছিলাম, এবং মানে অদ্ভুতভাবে আমার ২০২১ সালে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি পোস্ট করতাম, আমি ওটাতে এঁকে দিয়েছিলাম ছবিটা।
তো সেই সময়ে হঠাৎ করে এবার আমি স্ক্রল করতে করতে দেখছি যে ওরা পঙ্কজ ত্রিপাঠী ওটা লাইক করেছেন, বাহ! এবং তার পরের নোটিফিকেশনটায় যে পঙ্কজ ত্রিপাঠী ফলোড ইউ। বাহ! ঠিক আছে, ওই ইনস্টা অ্যাকাউন্টটা আমার পরে হ্যাক হয়ে যায়, ওটা আমি আর ফিরিয়ে আনতে পারিনি। সেই সময় আমার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা থাকে ওটা আমার অন ছিল না। যাই হোক, ওটা চলে যায়, ওটা আমার লাইফের খুব বড় একটা লস আমি এটা মনে করি। বাট আজও ওই অ্যাকাউন্টে আমি যখন যাই, ওখানে তুমি যদি আজও যাও, ঠিক আছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো ওই অ্যাকাউন্টটার নাম, ওখানে কিন্তু পঙ্কজ ত্রিপাঠী আজও কিন্তু ওই অ্যাকাউন্টটা ফলো করেন, উনি জানেনও না। ঠিক আছে, ওটাই আমার অ্যাকাউন্ট ছিল। স্যার কোনোদিন দেখা হলে জানতে পারবেন। না, তো আমি এটা ওনাকে বলেওছি আচ্ছা, যখন আচ্ছা, সাক্ষাৎ হয়েছিল। আচ্ছা। উনি কড়ক সিং এর শুটিংয়ে কলকাতায় এসেছিলেন, হুম, হুম। তো সেই সময় ওনার ম্যানেজারকে উনি বলেন, তো সেই সময় উনি মনে ম্যানেজার, রেখেছিলেন বিশাল বড় ব্যাপার। হ্যাঁ মনে রেখেছেন। বাহ! হ্যাঁ, তো আমি জাস্ট এইরকম বসেছি, ঠিক আছে, এবং ওনার শুটিং চলছিল, উনি এসে এই হ্যাঁ না ও পেন্টার, উনি, ঠিক আছে, উনি একদম বুকে জড়িয়ে নিলেন যে বহুত আচ্ছা হয়। যাই হোক, মানে সেটা খুব মেমোরেবল মিট আমার লাইফে। উনি ওনার মতো একজন এত বড় স্টার, উনি আমাকে সময় দিচ্ছেন ওখানে, মানে শুটিংয়ের পরেও প্রায় ৮ ঘন্টা সময় দিয়েছেন ছবি তোলার জন্য, গল্প করার জন্য। ঠিক আছে, এটা একটা বিরাট বড় ব্যাপার আমার এছাড়া? জন্য। উনি ছাড়া? এরে, হয়েছে তো অনেকের সাথে মিট আপ হয়েছে, দেখতে হবে, দাদা আমার মনে বেশ, ঠিক পড়ছে। আছে। আমরা আর অতটাতে যাচ্ছি না। তো আমাদের আড্ডা অনেকটাই। অক্ষয় কুমারের সাথে আমার মিট আপ আরে হয়েছিল। সেরা ব্যাপার তো। হ্যাঁ, কিন্তু এটা কলেজ লাইফে, এটা কিন্তু, কলেজে হ্যাঁ এটা অক্ষয় কুমার আসছে ঠাকুরপুকুরে? না, ঠাকুরপুকুরে নয় অফকোর্স। এ তো অক্ষয় কুমার ফ্যান ক্লাব আমাকে অ্যাপ্রোচ করেছিল সেই আচ্ছা, সময়। আচ্ছা। তো বলেছিল যে একটা কনসেপচুয়াল পেন্টিং হবে, বড় পেন্টিং। এবার আমি বললাম আমার সামনে সেম 10 দিনের মাথায় আমি কি করে করব, না করে দিতেই হবে, চলো করি। তো আমি একটা পেন্টিং বানিয়েছিলাম, প্রায় 5.5 ফিট বাই 4 ফিটের একটা পেন্টিং বানিয়েছিলাম। তো সেইটা অক্ষয় কুমারকে ওরাই গিফট করেছিল, মানে আমিও সাথে গেছিলাম। হ্যাঁ, বাহ! আমার এটা 2012 সাল, 12 সালের নভেম্বর অক্ষয় কুমারের সাথে মিট হয়েছিল। লোকটাও দুর্দান্ত মানুষ, ঠিক আছে, ডাউন টু আর্থ একেবারে, কোনো ইগো নেই, কিচ্ছু নেই, নিজেই র্যাপ খুলছেন। আমার এখনো মনে আছে, আমি, ওটা একটা দারুণ মোমেন্ট ছিল আমার লাইফে। কথা বলার সুযোগ হয়েছিল নিশ্চয়ই? হ্যাঁ, উনি প্রায় 45 মিনিট 50 মিনিট টাইম দিয়েছিলেন আমাদের, সবার সাথে একে একে করে ছবি তোলা, মানে যতজন ওখানে গেছিল সবার সাথে একে একে ছবি তোলা। তখন তো সেলফির বিষয়টা ছিল না, তখন ছবি তোলা সব, মানে দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছিল ওটা। বিশাল বড় অভিজ্ঞতা। হ্যাঁ, আর এমনি আমাদের কোনো বাংলা কোনো সেলিব্রিটি? হ্যাঁ, মানে বাংলায় তো টলিউড বলো বা বাংলাদেশ, বাংলাদেশ? বাহ! হ্যাঁ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির চঞ্চল চৌধুরী, বাহ! উম, ওনার সাথে আর আমার আলাপ হয় ফেসবুকে। এবং অদ্ভুতভাবে আমি জানতাম না, মানে উনি নিজেও চারুকলার স্টুডেন্ট ছিলেন, এবং সেই আচ্ছা, জায়গা থেকে উনি, আমরা যারা ছবি আঁকি, শুধু আমি নয়, মানে আমাদের মতো যারা, আমরা যারা ছবি আঁকাটাকে ভালোবাসি, উনি তাদের খুবই খুবই স্নেহ করেন, ভীষণ স্নেহ করেন। তো সেই জায়গা থেকে ওনার সাথে আলাপ, এবং মাঝে মধ্যে ছবি আঁকা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয় এখনো। আচ্ছা। উনি তো নিজেই এত ব্যস্ত মানুষ, তার মধ্যে উনি টাইম বার করে যখনই কলকাতায় আসেন উনি টাইম দেন। তাছাড়া? এগুলোই, হ্যাঁ, এগুলো প্রাপ্তি জীবনের, যেটা আমার মনে হয় যে এত বড় মাপের একজন মানুষ যিনি আমাকে সময় দিচ্ছেন কলকাতা এসে, ওনার এত বিজি একটা স্কেডিউলের মধ্যে থেকেও, এটা জাস্ট খুব বড় ভাবতে পাওনা। পারি না। হ্যাঁ, নিশ্চয়ই। যথেষ্টই বড় পাওনা। যাই হোক, আমরা এখন প্রেজেন্টে ফিরে আসি। কারণ আমাদের আড্ডা অনেকটাই বেড়ে যাচ্ছে। দর্শকরা বোর সরি, হয়ে যাচ্ছে। না বোর হ্যাঁ, তো হচ্ছে না। বাট আমরা তো বোর হচ্ছি না। তো আমরা তো হচ্ছি না, আমরা তো নিজেদের মতো আড্ডা আমরা বেড়ে বলেই যাচ্ছি। যাচ্ছি টাইম পেলে আরো পাওয়া যাবে। তো আমি নিশ্চয়ই। বলছি যে এখন তুমি কিভাবে ফিউচারটাকে দেখছো বা কিভাবে প্ল্যান করছো? আমি ফিউচার দেখি না, এটাই হচ্ছে আমার প্রবলেম। জাস্ট গো উইথ দ্য ফ্লো। আমি প্রেজেন্টেই থাকতে ভালোবাসি, আমি বাহ! ফিউচার খুব একটা দেখি না। তার কারণ রিজন হচ্ছে আমি তো জানি না, মানে ফিউচারে আমি আজ আছি কাল থাকবো কিনা জানি না। মানে ফিউচার খুব বেশি দেখতে গেলেই তুমি তোমার যে ক্রিয়েটিভ ওয়ার্ল্ড সেখান থেকে তুমি বেরিয়ে যাবে। তোমার তখন অদ্ভুতভাবে তুমি তোমার রেসপন্সিবল মেন্টালিটি, সেটা আমি বলছি না সেটা খারাপ, সেটাও থাকা দরকার। বাট আমি যদি ফিউচারটাকে দেখতে পাই কালকে কি হবে, আমি আজকের ক্রিয়েটিভিটি হারিয়ে ফেলবো, আর সেটা খুব ভয় হয়। আর ভয় হয় কালকে আমার হাত থেকে
ছবি আঁকাটা চলে গেল, আমি আঁকতে পারছি না, আমার এটা খুব ভয় হয়। আমার ভয় হয় কালকে আমি কথা বলতে পারছি না, আমি ব্লগ বানাতে পারবো না, এটা ভয় হয়। তো ফলে আমি যখনই ফিউচার দেখছি, ফিউচার তো আনপ্রেসিডেন্টেড, তুমি দেখতে পাচ্ছ না কী হবে, আর আমি দেখতে চাইও না। আমি যদি ফিউচার নিয়ে জিজ্ঞেস করো আমি এটুকুই বলবো, আমি ফিউচার দেখতে চাই না, আমি প্রেজেন্টেই থাকতে চাই। ওই মজাটা থাকাটা ভালো। হ্যাঁ, আমি কাল কি হবে আমি তো জানি না, আমি মানে এটা অনেকেই ভাবেন এবং আমি সেটা তাদের সাথে আমি মানে বলছি না, সেটা ভাবাটাও ভুল, ফিউচার নিয়ে অবশ্যই ভাবা দরকার। না হলে অনেক রকম প্রবলেম, আমরা যারা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আছি আমাদের প্রত্যেক দিন বিভিন্ন কি বলবো মানে অবস্ট্রাকশনের মধ্যে দিয়ে যেতে হয়। আমাদের লাইফটা তো খুব স্মুথ নয়, যে একদম গ্রাফটা একদম এরকম যাচ্ছে, কখনো এরকম কখনো এরকম। ঠিক। যাই হোক, তোমার সঙ্গে আড্ডা মেরে অনেক ভালো লাগলো। আমি আমারও আরও টানতে পারতাম, বাট এরপর দর্শকরা হয়তো সত্যিই বোর হয়ে যাবে। বড় যাবে। তো অনেক কিছু জানতে পারলাম, ওয়াটার কালার থেকে অনেক কিছু তুমি কাজ করছো এবং আরও কাজ করো, আরও নতুন নতুন সেলিব্রিটির সঙ্গে তোমার আলাপ হোক, তোমার লোকে জানুক চিনুক, এটাই প্রার্থনা করব। আমাদের শোতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, আমাদের সময় থ্যাংক দেওয়ার জন্য ইউ। ধন্যবাদ। ভালো থেকো, আরও কাজ করো, কোনোদিন একসঙ্গে নিশ্চয়ই কাজ করা যাবে আমাদের চৌপাটের নিশ্চয়ই সঙ্গে। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই নিশ্চয়ই হবে, হবে। সব কিছুই হবে। এবং আমি লাস্টে এটুকুই বলছি, এটা আমার জীবনের প্রথম আড্ডা বা পডকাস্ট, যাই বলো। হ্যাঁ। আর আমাকে মানে তোমরা কখনো ভেবেছিলে, মানে কপিল শর্মার মতো যেটা বলা হয়, যে কখনো ভেবেছিলে যে আমি তোমাদের পডকাস্টে আসবো? না, ওটাই তো বললাম, যখন আসবো আর কি। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, আমার দারুণ লাগলো তোমার সাথে কথা বলে। এবং সত্যি বলতে আমার যেটা মনে হয় যে কন্টিনিউ করো, এবং আরও বিভিন্ন মানুষ নিশ্চয়ই তোমাদের সাথে আগামী দিনে আসবেন, এবং যাতে আমাদের এই পডকাস্ট যারা দেখছেন এখন এই মুহূর্তে, তারা নিশ্চয়ই অনেক টিপস বা মানে জীবনে এগিয়ে যাওয়ার জন্য যে মন্ত্রগুলো, সেগুলো নিশ্চয়ই তারা দেবেন আগামী দিনে। আমি কতটা দিতে পারলাম জানি না আমার এই আড্ডা থেকে, বাট সত্যি আমার খুব ভালো লাগলো এখানে এসে তোমার সাথে কথা বলে। থ্যাংক ইউ। আমার তরফ থেকে একদম সেম, অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। আমি প্রচণ্ড মজা পেয়েছি, অনেক কিছু জানতে পারলাম। ভালো থেকো। একদম। নমস্কার। নমস্কার। তাহলে দর্শকরা, আজকে আমাদের খুব সুন্দর একটা আড্ডা হলো এবং আমরা জানতে পারলাম একজন চিত্রশিল্পীর থেকে তার তার যাত্রাপথ, এবং তার যাত্রাপথ থেকে সে কী কী করেছে। এবং আমি আজকের আড্ডা শুরুতে আপনাদের বলেছিলাম যে আপনারা হয়তো তার কাজ দেখেছেন এর আগে, তো আশা করব অনেকেই এনার কাজ দেখেছেন, আমার মতো কাজ দেখে থাকবেন এর আগে। তো আপনারা আজকের দিনটা আমাদের মতোই মজা করুন, ভালো থাকুন, আর নতুন নতুন ছবি দেখুন, যারা ছবি আঁকছে তাদের পাশে থাকুন। এই বলে আমি আজকে আড্ডা শেষ করছি, আপনাদের আর বিরক্ত করবো না। সঙ্গে থাকবেন, এই বিষয়টা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা নতুন পর্বে, আগামী পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে আসবো। ততদিনের জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।